যেহেতু এই উইকে আমাদের কুইজটা ছিল, কুইজটা হচ্ছে না, আমরা জানি যে আমাদের মিড টার্ম কিন্তু 1 উইক পরে হচ্ছে, এর মানে নেক্সট উইকেও আমাদের ক্লাস আছে। সো আপনাদের যে কুইজ যেটা ছিল কুইজ টুটা হচ্ছে আপনাদের নেক্সট উইকে হবে। এখন সেটা হবে হচ্ছে, আপনারা আমাকে একটু বলেন আপনারা কবে দিতে চাচ্ছেন, নেক্সট উইকের মানডে নাকি ওয়েডনেসডে? ম্যাম ওয়েডনেসডে হলে ভালো হয়। আচ্ছা, বাকিরা একটু বললে ভালো, একটা চ্যাটে লিখলেও চলবে। মিস ওয়েডনেসডে হইলে ভালো হয়। আচ্ছা, বাকিদের থেকে একটু শুনতে ওয়েডনেসডে চাচ্ছি। ঠিক আছে। না ওয়েডনেসডেতেই নেন। আচ্ছা দেখি, বাকিরা চ্যাটে লিখতে থাকেন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওয়েডনেসডেই বলছেন বেশিরভাগ স্টুডেন্টস, তো আমি ওয়েডনেসডে কুইজটা হবে হচ্ছে আপনাদের ওয়েডনেসডে, সিলেবাস সেম যা ছিল আমাদের ওই মাল্টি ক্লাস পর্যন্ত। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে রেফারেন্স পাসিং সিঙ্গেল ক্লাস পর্যন্ত দিয়েছিলাম, তো ওইটাই থাক, মাল্টি ক্লাসের ইনক্লুড করছি না, ওই সেম সিলেবাসে, কিন্তু ওই রেফারেন্স পাসিং পর্যন্ত বোথ কোডিং অ্যান্ড ট্রেসিং। হ্যাঁ ধ্রুবক কিছু বলবেন? আচ্ছা কিছু, হ্যাঁ ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে আমাদের মিডের সিলেবাস কি একটু চেঞ্জ হবে নাকি আগেরটাই থাকবে? না, এখন পর্যন্ত আমি যতটুকু জানি যা ছিল ওই পর্যন্তই থাকবে, ঠিক আছে? তো যদি আচ্ছা চেঞ্জ হয় তাহলে আপনাদেরকে আগে থেকে জানানো হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো ম্যাম আমরা, নেক্সট মানডে থেকে কি ফাইনালসের পড়া শুরু করে দিবেন? হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যেহেতু এক উইক, মানে এখান থেকে এক উইক বেশি পাচ্ছি, ওখান থেকে কিন্তু এক উইক আবার কমে যাবে, সেই জন্য আমরা নেক্সট উইকে মানে নেক্সট ক্লাস থেকে হচ্ছে এরপরে যে টপিকটা আমাদের যেটা মিডের পরে কভার করা হতো ওইটা স্টার্ট করে দিতে হবে, আদারওয়াইজ আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? সো আজকে জাস্ট হচ্ছে আমাদের মিডের রিভিউ পর্যন্ত নিচ্ছি, নেক্সট উইক থেকে হচ্ছে আমরা নতুন টপিক স্টার্ট করব, যেটা মোস্টলি আপনাদের মিডে থাকবে না, বাট সেটা আপনাদের ফাইনালে থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, এটা যেন কারো মাথায় না থাকে যাচ্ছে ঠিক আছে আমার মিডে যেহেতু থাকবে না আমি ক্লাসে আসবো না। সো প্রথম জিনিস হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স তো ম্যান্ডেটরি থাকবে, ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি কেউ বলেন যে মিস মিডের পরে এই জিনিসটাকে আবার একটু রিক্যাপ করেন, আমাদের কিন্তু ওই সময় থাকবে না। তো আপনারা এখন জানেন যে কোনো সময় যদি অনলাইন হয়ে যায় দেখা যাবে যে আমাদের ক্লাস ওভাবে ঠিক মতো নিতে পারছি না। সো যেই সময়টা পাচ্ছি, সো আমরা যেহেতু একটা উইক এক্সট্রা পাচ্ছি, সো নেক্সট উইকে হচ্ছে আমাদের যে এনক্যাপসুলেশন আর এক্সেস মডিফায়ার একটা টপিক আছে যেটা মিডের পরে স্টার্ট করতাম, তো ওইটাই হচ্ছে আমরা নেক্সট উইকে স্টার্ট করে দেবো। সো আপনাদের দুইটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে কুইজটা হচ্ছে নেক্সট ওয়েডনেসডে হবে, যদি অফলাইন থাকে তাহলে তো অফলাইনই, আর যদি অনলাইন হয়ে যায় সেটা আমি জানি না কিছুই। তো যদি এমন কিছু হয় তাহলে তো ডিসিশন যা আসবে ওই মোমেন্টে হয়তো তখন জানিয়ে দিব, বাট এখন পর্যন্ত যেটুকু জানি নেক্সট ক্লাসগুলো অফলাইনেই হবে। তো আপনাদের কুইজ টুটা হচ্ছে সেম সিলেবাসের উপরে রেফারেন্স পাসিং পর্যন্ত, কোডিং ট্রেসিং দুইটাতেই রেফারেন্স পাসিং আছে, সেটা পর্যন্ত হচ্ছে কুইজটা হবে নেক্সট ওয়েডনেসডে অফলাইনে, ইন পার্সন। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা নতুন টপিক স্টার্ট করে দিব। আর নতুন টপিকটা মিড টার্ম ইনক্লুডেড থাকবে না, ওটা ফাইনালের জন্য থাকবে, বাট অ্যাগেন ওই টপিকগুলো মিডের পরে আর কভার করার সময় পাবো না, দ্যাটস ওয়াই ক্লাসে আসতে হবে আর মনোযোগ দিতে হবে। এখন বলেন এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি থাকে করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে এই রিলেটেড আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্ট বা কোনো স্পেসিফিক টাস্ক রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। মিস আমার একটা কোশ্চেন আছে মিস, ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর 2 নাম্বার তো দেখালে ভালো হয়। আচ্ছা ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর 2 নাম্বারটা, আচ্ছা ওই যে কিটক্যাট যেটা শপের একটা, রাইট? ইয়েস মিস, শপের ওটা। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখাচ্ছি। আর না মিস এটাই আমার জাস্ট আর কি শপেরটা দেখা। আচ্ছা ঠিক আছে, বাকিদের কেউ আর কিছু বলতেছেন? কারণ মিস ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর হোম টাস্ক 1। ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর হোম টাস্ক 1, আচ্ছা আর কিছু? আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করতে থাকি, দেন ইন দ্য মিন টাইম যদি কারো কিছু আসে কোনোটা মনে হয় তাহলে ওটা দেখাবো। ওকে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আই গেস আমার স্ক্রিন ভিজিবল। আচ্ছা তো আমরা ল্যাব অ্যাসাইনমেন্টটা ওপেন করি। আচ্ছা আগে ক্লাস ওয়ার্ক থেকে স্টার্ট করি, তারপর হোমওয়ার্কে যাই। ক্লাস ওয়ার্কে টাস্ক 2টা কথা বলেছিলাম আমি।
আচ্ছা, so এখানে একটু দেখি। এখানে বাই দ্য ওয়ে এই যে টাস্কটা, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস একটা মিডের কোয়েশ্চেন, ঠিক আছে? এই যে টাস্কটা, তো টাস্কগুলো একটু ভালো করে দেখবেন। এই ল্যাব অ্যাসাইনমেন্টের যে টাস্কগুলো আছে সবগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই টাস্কগুলো একটু ভালো ম্যাডাম করে। অ্যাসাইনমেন্ট 3 এর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, ওখানে কত নাম্বার? ম্যাডাম ওখানে 6 নাম্বার ট্রেসিং যেটা ছিল 6 নাম্বার টাস্কে ওইখানে ম্যাম কনস্ট্রাক্টরের মাঝখানে যখন দিস ডট মেথড বি কল করা হয়েছিল ওইটার সাথে জাস্ট মেথড বি এর ডিফারেন্সটা কি হবে? একই জিনিস। আমি যদি দিস ডট মেথড বি দিয়ে কল করি তাহলে হচ্ছে ওই কনস্ট্রাক্টরটা যে অবজেক্টের জন্য এসেছিলাম, ঠিক আছে? নর্মালি কি হয়, কনস্ট্রাক্টরে আসি কেন? একটা অবজেক্টের জন্যই তো আসি, একটা অবজেক্ট ক্রিয়েট হলে কনস্ট্রাক্টরে আসি, রাইট? জি ম্যাম। আচ্ছা, তো ধরেন, আচ্ছা টাস্ক কোনটা বললেন, কত নাম্বার? ম্যাডাম হোমওয়ার্কের 6 নাম্বার টাস্কটা। হোমওয়ার্কের 6 নাম্বার টাস্ক। আচ্ছা, এটার ভেতরে এই যে দিস ডট মেথড বি, এটার কথা বলছেন, রাইট? জি ম্যাম। আচ্ছা, তো দেখেন আমি কনস্ট্রাক্টর প্রথমে টেস্টটা থেকে যদি একটু দেখি, আমি ফার্স্টে হচ্ছে এই যে অবজেক্টটা বানালাম এম ওয়ান অবজেক্টের জন্যই কিন্তু আমার কনস্ট্রাক্টরটা কল হয়েছে এই লাইনে। তো আমি এম1 অবজেক্টের লোকেশন সাপোজ বাড্ডা, আমি বাড্ডা লোকেশনের জন্য কনস্ট্রাক্টরটাতে আসলাম। এখন কনস্ট্রাক্টরের ভেতরে এসে আমি কল করছি দিস ডট মেথড বি, এর মানে বাড্ডার রেফারেন্সেই মেথড বিটা কল হচ্ছে। আর এটা যদি দিসও না থাকতো তাহলেও সে বাড্ডার রেফারেন্সেই মেথড বিটাকে কল করতো, ঠিক আছে? এখানে কোনো ডিফারেন্স নেই, শুধু মেথড বি কল করা বা দিস ডট মেথড বি কল করা একই জিনিস। আমি যে অবজেক্টটার জন্য কনস্ট্রাক্টরে এসেছি ওই অবজেক্টটা যে লোকেশনে আছে বা ওই অবজেক্টটার রেফারেন্সে এই মেথডটা কল হবে, বুঝলি? আচ্ছা ম্যাম, পরবর্তীতে যে তাহলে মেথড এর ভিতরে আবার দিস ডট মেথড বি কল করা হয়েছে তখনও কি সেমই হবে তাহলে? আচ্ছা, তাহলে দেখেন মেথড এটা কল হয়েছে কার জন্য? বাড্ডার জন্যই, এম1 এর জন্য। তো আমি মেথড এতে আসলাম, মেথড এতে এসে এই যে 9 নাম্বার লাইনে দেখেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি যখন একটা মেথডকে বা একটা কনস্ট্রাক্টরকে কল করি, যার জন্য কল করছি বা যার রেফারেন্সে কল করছি তার রেফারেন্সটা সে সাথে করে নিয়ে আসে, অ্যান্ড ওই রেফারেন্সটাই আমার দিজের মধ্যে স্টোরড থাকে। কি বললাম? একটা অবজেক্ট যখন ক্রিয়েট করি কনস্ট্রাক্টর কল হয়, অ্যান্ড অবজেক্ট যে ক্রিয়েট করছি, যেমন যেখানে যে এম1 অবজেক্টটা, এই এম1 এর জন্য তো আমি যখন কনস্ট্রাক্টরে গিয়েছিলাম তখন কনস্ট্রাক্টরের ভেতরে কোথাও যদি দিস মেনশন করি তাহলে ওই এম1 এর মেমোরি লোকেশনকে বোঝাবে। সেমভাবে আমি এম1 এর রেসপেক্টে মেথড এ কল করেছি, সো মেথড এটা এসেছি আমি এম1 এর জন্য বা বাড্ডার জন্য। সো 9 নম্বর লাইনে এসে আমি মেথড বি কল করছি। সো যেহেতু লেফট সাইডে কিছু নেই, এটার মানেও হচ্ছে আমি ওই দিস ডট মেথড বি, একই জিনিস। আপনি দিস ডট মেথড বি লিখলেও বোঝাতাম যে বাড্ডার রেফারেন্সে মেথড বি কল হচ্ছে, শুধু মেথড বি লিখলেও হচ্ছে আমার বাড্ডার রেফারেন্সে কল হচ্ছে। আচ্ছা ম্যাম, তাহলে এটা ডিফারেন্সটা কখন হবে, যে কখন আমি দিস ডট মেথড? এই ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না, কিন্তু যদি এরকম কিছু হয়, ধরেন আমি এখানে আরেকটা অবজেক্ট যদি ক্রিয়েট করি, মিস m2 ইকুয়ালস টু নিউ মিস, এভাবে যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি অ্যান্ড এই মেথডের ভেতরে আমি m2টাকে পাস করে দিচ্ছি, m1 ধরলাম বাড্ডা লোকেশন, m2 ধরলাম হচ্ছে মহাখালী লোকেশন। সো আমি বাড্ডার রেফারেন্সে মেথড এ কে কল করেছি কিন্তু পাস করে দিয়েছি মহাখালীকে। এখন অবশ্যই মেথডের মধ্যে তো আমার একটা প্যারামিটার থাকবে যেটা মিস টাইপের, সাপোজ নাম দিলাম হচ্ছে বি, ঠিক আছে? তো এখন যদি আমি এখানে কল করি বি ডট মেথড বি, তাহলে বি এর মধ্যে যেহেতু মহাখালী আছে তখন এই মেথড বিটা মহাখালী রেফারেন্সে কল হবে। আদারওয়াইজ যদি শুধু খালি রাখি অথবা দিস দেই তাহলে হচ্ছে বাড্ডা রেফারেন্সে কল হবে। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম এই বলেন। ট্রেসিং এর মধ্যেই হচ্ছে ড্রাইভার ক্লাসে যে নিউ মেজ ডট মেথড টা দেওয়া আছে, হ্যাঁ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, নিউ কিওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি? একটা মেমরি লোকেশন অ্যালোকেট, মেমোরি লোকেশন। হ্যাঁ, নিউ দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি বলেন, হ্যাঁ ঠিক আছে, একটা অবজেক্ট বানাচ্ছি, ওটার জন্য একটা মেমোরিটা বেসিক্যালি আমাকে নিউ দিয়ে হেল্প করে। আর এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা বেসিক্যালি হচ্ছে কি করে, ওই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করা, ওই কাজগুলো করে। তো আমরা নর্মালি যেটা দেখি, যেমন ধরেন আমার এই পার্টটাই যদি চেক করেন, ফার্স্ট লাইন, আমার ফার্স্ট লাইনে দুইটা পার্ট আছে, একটা লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড। আমি রাইট সাইডে একটা অবজেক্ট বানাচ্ছি অ্যান্ড অবজেক্টটাকে
m1 নামের একটা ভ্যারিয়েবল স্টোর করছি অ্যান্ড ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে মিস। দিস ইজ দ্য ওভারঅল কনসেপ্ট। আমি রাইট সাইডে একটা অবজেক্ট বানাচ্ছি বা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করে সেটার ভেতরে কিছু ভ্যারিয়েবল স্টোর করছি, আর এই যে মেমোরি লোকেশনটা, এই মেমোরি লোকেশনটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করেছি যেটার নাম হচ্ছে m1 আর যেটার ডেটা টাইপ হচ্ছে মিস। সিম্পলি যেভাবে আমরা এভাবে লিখি না, যে ধরেন int x ইকুয়ালস টু 5 বা 4, সো 4 হচ্ছে একটা ভ্যালুটাকে আমি x ভ্যারিয়েবলে স্টোর করছি যেটার ডেটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার। এখানেও সেম জিনিস, যে রাইট সাইডে আমি একটা মেমোরি লোকেশন বানাচ্ছি আর ওই মেমোরি লোকেশনটাকে m1 নামের ভ্যারিয়েবলে স্টোর করেছি যেটার ডেটা টাইপ হচ্ছে মিস। এখন এইটা যদি বোঝেন তাহলে ধরেন আমি যদি এই কাজটা করি, আমি শুধু মেমোরি লোকেশনটা ক্রিয়েট করেছি, ঠিক আছে, শুধু মেমোরিটাকে ক্রিয়েট করেছি, ওটাকে কোনো ভ্যারিয়েবলে স্টোর করিনি। এই জিনিসটাই এখানে হয়েছে, যে আমি একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করলাম, ধরেন গুলশান, এই গুলশানটাকে কোনো ভ্যারিয়েবলে স্টোর করি নাই, m2 m3 নাথিং। আমি ফার্স্টে মেমোরি লোকেশনটা ক্রিয়েট করলাম আর ওই মেমোরির রেসপেক্টেই হচ্ছে আমার মেথড বিটা কল হচ্ছে। আর এখানে কি করলাম, এই যে নিউ দিয়ে তো মেমোরি অ্যালোকেট করলাম, মেইসে এই যে এতটুকু লাইন থেকে কি হবে, আমার কনস্ট্রাক্টরটা কল হবে। সো এইখান থেকে জাম্প করে সে কি করবে, আমার এই কনস্ট্রাক্টরে চলে আসবে। তো কনস্ট্রাক্টরে এসে দেখলাম কি আমি মেথড বি কে কল করছি আর দিজের রেসপেক্টে, বা ধরেন শুধু মেথড বিও যদি কল করতাম তখন কি হতো, আমি এই মাত্র যে নতুন মেমোরিটা বানিয়েছিলাম এই নিউ এর জন্য, সাপোজ গুলশান, ওই গুলশানের রেফারেন্সে মেথড বিটা কল হবে। সেইখানে মেথড বিটা কল হলো, কল হওয়ার পরে যে দুইটা প্যারামিটার নিচ্ছে, এর মানে এই মেথড বিটা আমার এক্সিকিউট হবে। তো এখান থেকে আমার মেথড বি এর কাজটা হলো, কাজ শেষ করে সে কনস্ট্রাক্টরে ব্যাক করলো, ব্যাক করে দেখলো যাচ্ছে এখানে তার কোনো কিছু বাকি নেই, সে আবার টেস্টার ক্লাসে ব্যাক করবে। তো টেস্টার ক্লাসের এই জায়গাটাই সে ব্যাক করবে, ব্যাক করে দেখলো কি ওই যে গুলশানের রেফারেন্সে আমি আবার মেথড বি কে কল করছি। সো গুলশান একটা মেমোরি অ্যালোকেট করেছিলাম যেটার জন্য আমি কনস্ট্রাক্টর কল করেছি, কনস্ট্রাক্টরের ভেতর থেকে একটা মেথড বি কল ছিল, সো ওটার জন্য আমার এই 21 থেকে 25 পর্যন্ত এক্সিকিউট হয়েছে। কাজ শেষ করে আমি যখন আবার টেস্টার ক্লাসে ব্যাক করলাম, করে দেখলাম কি যে গুলশানের রেফারেন্সে আমি আবার মেথড বি কে কল করছি ফ্রম দ্য টেস্টার ক্লাস। তাহলে এখানে 7 আর 15 বেসিক্যালি এখানে পাস হয়ে এই মেথডটা আবার কল হবে। ওই আগেরটার এটার মধ্যে ডিফারেন্স কি, আগেরটার এই যে গুলশান যে লোকেশনটা বা ধরেন আগের যেটা বাড্ডা লোকেশন ছিল, আমি কিন্তু পরের লাইনেই চাইলে m1 ডট বা বাড্ডা ডট যে কোনো কিছুকে কল করতে পারতাম, কিন্তু এইখানে আমি যে নতুন মেমোরিটা বানিয়েছি সেটাকে কিন্তু কোথাও স্টোর করি নাই। আর যেহেতু স্টোর করি নেই, এই যে গুলশান যে লোকেশনটা আমি মাত্র ক্রিয়েট করে এই যে অবজেক্ট মেথড কল করলাম, এই কাজটা শুধুমাত্র আমি এই লাইনেই করতে পারছি। আমি যদি বলি যে না আমি এই লাইনের পরে গুলশানের রেফারেন্সে মেথড এ কল করব, ওই জিনিসটা আর পসিবল না, কারণ আমি গুলশানকে কোনো ভ্যারিয়েবল স্টোর করিনি। বুঝছি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসি ওই ল্যাব অ্যাসাইনমেন্ট 4 এর কোডিং পার্টটাতে। আরেকটা জিনিস বারবার যেটা বলি ক্লাসে সবসময়, যখন ট্রেসিং করবেন খেয়াল রাখবেন দিজের মধ্যে কি আছে, বা আমি কোনো রেফারেন্স পাস করলে সেটার মধ্যে কি আছে। মেইন জিনিস হচ্ছে বা মেইন কনসার্নিং হচ্ছে আপনার রেফারেন্সটা বুঝতে হবে, যে কার রেফারেন্সে কল হচ্ছে বা কার রেফারেন্স সাথে করে নিয়ে যাচ্ছে। আপনি যদি রেফারেন্স বোঝেন তাহলে ইনশাআল্লাহ ট্রেসিংয়ে ভুল হবে না, যেই টাইপের ট্রেসিংই দেখ না কেন, কারণ ভেতরে তো নর্মাল ক্যালকুলেশন হবে, আপনার জাস্ট বুঝতে হবে রেফারেন্স কি। ওই নিউ দিয়ে আমি একটা নতুন লোকেশন বানাই, আর এরপর যখন এই কনস্ট্রাক্টরটা কল করে ওটার জন্য আমার কনস্ট্রাক্টরে চলে যাচ্ছে। আর লেফট সাইডে যখন লিখি যে মেইজ m1 ইকুয়ালস টু সামথিং, এর মানে হচ্ছে ওই লোকেশনটাকে আমি m1 ভ্যারিয়েবলে স্টোর করেছি। আচ্ছা আসেন এই প্রবলেমটা একটু দেখি। ম্যাম যখন নিউ মেইস ডট মেথড এরকম সামথিং যে কিছু থাকে, তখন ট্রেসিং এর সময় হচ্ছে একটা বক্স করেই তো করবো, হ্যাঁ বাট একটা এটার বক্স করে উপরে লিখবোটা কি ওইটার এক্স্যাক্টলি? উপরে জাস্ট লোকেশনটা লিখবেন। আমরা নরমালি কি করতাম, m1 দিয়ে একটা অ্যারো দিয়ে হ্যাঁ, বাড্ডা একটা লিখতাম। অ্যারো দিয়ে লোকেশন দিত। হ্যাঁ তো এখন জাস্ট ওই ভ্যারিয়েবলটা আর লিখবেন না, এখন জাস্ট গুলশানটা আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা
এই টাস্কটা একটু দেখে দেখেন। এই টাস্কে আমার হচ্ছে একটা শপ ক্লাস ক্রিয়েট করতে বলেছে। এখানে আমার শপ ক্লাসের দুইটা অবজেক্ট আছে। একটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে একটা মানে দুইটাই বেসিক্যালি কনস্ট্রাক্টরটা হচ্ছে প্যারামিটারাইজ, একটা হচ্ছে দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে আমার তিনটা প্যারামিটার নিচ্ছে। তো আমি একটু আউটপুটগুলো চেক করি। আমার 1 নম্বর যে সেপারেটরটা, এই সেপারেটরের উপরে দুইটা লাইন প্রিন্ট হয়েছে। প্রথম শপটা যখন বানিয়েছি তার নেমটা পাস করেছি অ্যান্ড 4 কিছু একটা পাস করেছি। 4টা কি হয়তো আমি এখনো জানি না, সামনে হয়তো বুঝতে পারবো যে 4টা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো আমি আগোরা পাস করেছি অ্যান্ড 4 পাস করেছি। সো এর জন্য প্রথম শপের নাম বেসিক্যালি হচ্ছে আগোরা, দ্যাটস ওয়াই প্রিন্ট হয়েছে আগোরা শপ ক্রিয়েটেড। অ্যান্ড আমরা জানি যখন অবজেক্ট ক্রিয়েট করলে কোনো কিছু প্রিন্ট হয়, তো অবভিয়াসলি কনস্ট্রাক্টরের ভিতর থেকেই প্রিন্ট হয়েছে। সো কনস্ট্রাক্টরের মধ্যে এখন পর্যন্ত আমি মানে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বুঝতে পেরেছি। একটা হচ্ছে আমার শপের নেম থাকবে আর আরেকটা ইন্টিজার টাইপের কিছু একটা থাকবে, যেটার মধ্যে বেসিক্যালি আমি 4টা অ্যান্ড 3টা স্টোর করছি। সো প্রথমটার জন্য হচ্ছে আগোরা, মানে আমি নাম পাস করলে আগোরা দিয়ে কাজ করছে। আর সেকেন্ডটার জন্য দেখেন আমি যখন কোনো নাম পাস করিনি তখন কিন্তু সে বাই ডিফল্ট আমার শপটার নাম ধরে নিয়েছে মেগা। এর মানে যখন ইট ইজ 1 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তখন শপটাকে আমি বাই ডিফল্ট হচ্ছে মেগা ধরলাম। আচ্ছা, তারপরে আসি আমি যখন S1 এর ইনফরমেশনটাকে প্রিন্ট করছি, সে আমাকে এই জিনিসগুলো প্রিন্ট করছে যে শপ নেম হচ্ছে আগোরা, আইটেম ডিটেলস। এখন পর্যন্ত যেহেতু কোনো আইটেম আমি অ্যাড করি নাই তাই আইটেম ডিটেলস হচ্ছে আমার নাই, মানে একটু নো আইটেমস ইন দ্য শপ। তো অবভিয়াসলি এটা থেকে বুঝতে পারছি আমার কিন্তু একটা কাউন্টার টাইপের লাগবে। ঠিক আছে, দুইটা জিনিস বুঝতে পারছি। আমরা এই ধরনের টাস্কে কি করি, আমরা যে একটা অ্যারে নিই, অ্যারের মধ্যে আইটেম স্টোর করি। যেমন দেখেন যে এখানে কিটক্যাট আছে, হার্শি আছে, দেন ডিফারেন্ট চকলেটের নাম দেওয়া আছে। সো অবভিয়াসলি আমাকে এখানে একটা অ্যারেও লাগবে। প্রথম জিনিস হচ্ছে শপের নামটা আমি স্টোর করব, শপের আইটেমগুলো স্টোর করার জন্য আমার একটা অ্যারে লাগবে, প্লাস হচ্ছে আমার এই যে কয়টা আইটেম স্টোর হয়েছে সেটার জন্য আমার একটা কাউন্টার বা একটা টোটাল ভ্যারিয়েবল এই টাইপের কিছু একটা আমাকে ধরতে হবে, যেটাকে বেসিক্যালি আমরা ওই অ্যারের ইন্ডেক্স হিসেবেও ফার্দার কাজে লাগাতে পারি। সো ইনফো মেথড থেকে আমার এই জিনিসগুলো প্রিন্ট হলো প্রথম দুটো অবজেক্টের জন্য। আমি S1 অবজেক্টের জন্য অ্যাড আইটেম মেথডকে কল করছি অ্যান্ড কল করার সময় দেখেন দুইটা প্যারামিটার পাস করে দিচ্ছি। এই যে দেখেন এখানে অ্যাড আইটেম মেথডসটা অনেকবার কল হয়েছে অ্যান্ড প্রত্যেকবারই দুইটা প্যারামিটার পাস করেছি, একটা স্ট্রিং আর একটা হচ্ছে আমার ইন্টিজার। আচ্ছা, সো যখন আমি কিটক্যাট অ্যাড করলাম দেখেন এই পুরোটা পোর্শন যেটুকু হাইলাইট করেছি এটা হচ্ছে আমার 3 আর 4 এর মাঝে। আউটপুটে দেখেন 3 আর 4 এর মাঝে জাস্ট একটা লাইন প্রিন্ট হয়েছে যেটা হচ্ছে প্রাইম কুড নট বি অ্যাডেড। এর মানে সে কিটক্যাট অ্যাড করেছে, হার্শিস অ্যাড করেছে, মানে প্রথম চ্যাপ্টার চকলেট সে ঠিকঠাক মতো অ্যাড করতে পেরেছে, কিন্তু পরের যে প্রাইম সেটাকে অ্যাড করতে পারে। এর মানে তার ম্যাক্সিমাম অ্যাড করার ক্যাপাসিটি হচ্ছে 4 এর বেশি সে অ্যাড করতে পারছে না ফর শপ 1। এখান থেকে আমি বুঝলাম এই যে 4টা আমি কনস্ট্রাক্টরে পাস করেছিলাম, দিস ইজ বেসিক্যালি দ্য ক্যাপাসিটি অফ দ্যাট শপ। আমি 4 পাস করলে 4 সাইজের একটা অ্যারে বানাতে হবে, 3 পাস করলে আমাকে 3 সাইজের একটা অ্যারে বানাতে হবে। তাহলে আমার অ্যারেগুলোকে বলেন তো আমি কি একদম শুরুতে ইনিশিয়ালাইজ করব নাকি কনস্ট্রাক্টরের ভেতরে ইনিশিয়ালাইজ করব? আগে নামটা জাস্ট লিখবো, ইনিশিয়ালাইজ করব ভিতরে। ভেতরে, হ্যাঁ। সো আমি হচ্ছে আমার কনস্ট্রাক্টরের ভেতরে ইনিশিয়ালাইজ করব, কিন্তু ডিক্লেয়ার করব হচ্ছে একদম শুরুতে যে পাবলিক স্ট্রিং দেন অ্যারেটার নাম দিব এভাবে। আচ্ছা, অলসো আরেকটা জিনিস, আমি কিন্তু কিটক্যাট নিচ্ছি, হার্শিস নিচ্ছি, সাথে সাথে তাদের প্রাইসগুলোকেও স্টোর করছি। আমি যখন S1 এর ইনফোকে আবার প্রিন্ট করছি দেখেন আমার কিন্তু প্রাইস সহ প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, মানে নামটাও প্রিন্ট হচ্ছে, প্রাইসটাও প্রিন্ট হচ্ছে। এর মানে আই নিড 2 অ্যারেস, আমার দুইটা অ্যারে লাগবে, দুইটাই সেম লেন্থের হবে। শপ 1 এর জন্য দুইটাই 4 লেন্থের, শপ 2 এর জন্য দুইটাই হচ্ছে 3 লেন্থের। একটার মধ্যে আমি আইটেমের নামগুলোকে স্টোর করব, আরেকটার মধ্যে হচ্ছে আমি আইটেমের প্রাইসগুলোকে স্টোর করব। সেটা একটা মেথড। আচ্ছা, এরপর আসি এখানে দেখেন আমার S1 ডট পারচেজ, মানে আমি যে মানে করেছি অ্যাড করেছিলাম, এখন আমি পারচেজ করব। সব থেকে আমি ওই জিনিসটাকে হচ্ছে পারচেজ করব। তো আমার 5 আর 6 এর মাঝে দুইবার পারচেজ কল করা, একটু নিচে যাই। ওকে, তো আমি যখন 5 আর 6 এর মাঝে পারচেজ
কল করছি। কিটক্যাটের জন্য দেখেন প্রিন্ট করেছে যে পারচেজ কমপ্লিট, কিন্তু স্নিকার্সের জন্য বলছে যে ইজ নট অ্যাভেলেবেল ইন দিস শপ। কেন? কারণ আমি যে প্রথম 4টা চকলেট অ্যাড করেছিলাম ওই 4টা চকলেটের মধ্যে কিন্তু আমার স্নিকার্স ছিল না। তো এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে আমি যখন পারচেজ করব আমি ওই যে অ্যারেটার মধ্যে চকলেটের নামগুলো স্টোর করেছিলাম ওই নামের মধ্যে খুঁজতে হবে যে এইখান থেকে যে আর্গুমেন্ট হিসেবে চকলেটটা পাস করছি ওই চকলেটটা আমার ওই অ্যারেতে আছে কিনা। যদি থাকে তখন আমি পারচেজ করতে পারবো, তখন প্রিন্ট হবে হচ্ছে পারচেজ কমপ্লিট। আর যদি না থাকে তখন সে বলবে যে আমার ওই চকলেটটা ওই শপের মধ্যে নেই। সো এইখানে আমার একটা চেকিং লাগবে। আচ্ছা, এরপর একটু সামনে আসি, সলভ একটু পরে দেখাচ্ছি, আগে এক্সপ্লেন করে নিই। এরপর দেখেন আমি যখন শপ 2 এর ইনফরমেশন প্রিন্ট করছি, শপ 2 এ তো আমি এখন পর্যন্ত কোনো কিছুই অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই খালি ছিল। আমি শপ 1 এই অ্যাড করেছি আর শপ 1 থেকেই হচ্ছে পারচেজ করছিলাম। আচ্ছা, এরপরে নিচে আসি, দেখেন এইখানে আবার অ্যাড আইটেম মেথড আছে। উপরে যতবারই অ্যাড আইটেম মেথড কল করছিলাম ওখানে কিন্তু সে দুইটা প্যারামিটার নিচ্ছিল, একটা স্ট্রিং আর এটা হচ্ছে চকলেটটার প্রাইসটা নিচ্ছিল। এখন সেম অ্যাড আইটেম মেথডটি আমি আবার কল করেছি এখানে 3বার, কিন্তু এখানে দেখেন আমি প্রথমবার যে মেথডটা কল করেছি এখানে প্যারামিটার তো সেম আছে, কিন্তু এখানে প্রথম প্যারামিটারটার ডেটা টাইপটা ডিফারেন্ট। এর মানে দুইটারই ডেটা টাইপ ডিফারেন্ট, দ্যাট মিনস এখানে মেথড ওভারলোডিং হচ্ছে। ওই যে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতে পারে অথবা প্যারামিটারের ডেটা টাইপ ডিফারেন্ট হতে পারে। তো এখানে প্যারামিটারের নাম্বারটা সেম আছে কিন্তু ডেটা টাইপটা ডিফারেন্ট। প্রথমটার ডেটা টাইপটা কি বলেন তো? S1 এর ডেটা টাইপ কি হবে? আমি যে প্যারামিটার পাস করছি S1 এর ডেটা টাইপটা কি? শপ না ম্যাম? হ্যাঁ, শপ। কেন? S1টা কিন্তু আমার অবজেক্ট ছিল। আচ্ছা, একটা জিনিস তো আপনাদের হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে একটু সবাই চেষ্টা করবেন রেসপন্ড করার, ঠিক আছে? সামনে থাকলে আপনাদের চেহারা দেখে বোঝা যায় যে অ্যাটলিস্ট বুঝতে পারছেন কি পারছেন না। তো অনলাইন ক্লাসে তো আর দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট রেসপন্ড করেন। যদি কথা বলতে অসুবিধা হয় আপনি চ্যাটে লিখেন, তাইলেও চলবে। দেখেন S1টা যে একটু আগে বললাম না যে S1 ইজ জাস্ট আ ভ্যারিয়েবল, যেটাকে আমি সব টাইপের একটা ডেটা টাইপের মানে ওর ডেটা টাইপটা হচ্ছে সব। তো এখানেও হচ্ছে সেম। আমি কি করছি, আমি S2 অবজেক্টের রেফারেন্সে অ্যাড আইটেম মেথডটাকে কল করছি অ্যান্ড S1 অবজেক্টটাকে পাস করে দিচ্ছি। সো বেসিক্যালি আই এম পাসিং অ্যানাদার অবজেক্ট অফ দ্য সেম ক্লাস। আমরা মাল্টি ক্লাসের অবজেক্ট পাসিংও দেখেছি, আমরা সেম ক্লাসের অবজেক্টটা পাস করা দেখেছি। সেটা কি করছি, একই ক্লাসের দুইটা অবজেক্ট আমি মানে একটা রেফারেন্সে কল করেছি আরেকটার মধ্যে আমি পাস করছি। আচ্ছা, সো আমি কি করলাম, আমি শপ 1টা শপ 2 এর রেফারেন্সে মানে আমি সিম্পল কথা আমি শপ 2তে অ্যাড করব। অ্যাড করার সময় আমি কি করছি, শপ 1 এর ইনফরমেশনটা পাস করে দিচ্ছি আর ওই চকলেটটার নাম পাস করে দিচ্ছি যে চকলেটটা আমি অ্যাড করতে চাচ্ছি শপ 2তে। আচ্ছা, সো যখন এই লাইনটা প্রিন্ট করলাম মানে কল করলাম, দেখেন 7 আর 8 এর মাঝে জাস্ট একটা আউটপুট প্রিন্ট হয়েছে, মার্স নট ফাউন্ড ইন আগোরা। এর মানে এই লাইনটা থেকে বেসিক্যালি মানে প্রিন্ট হয়েছে। এর মানে এই দুইটা লাইনে আমার কোনো ইস্যু হয়নি, চকলেট দুইটা অ্যাড হয়ে গিয়েছে। এখন জিনিসটা কিভাবে হয়েছে বা কি হচ্ছে এখানে দেখেন, আমি যদি মার্সেরটা বুঝি তাহলে ফার্স্ট এটা বুঝতে পারবো, সেকেন্ড এটা বুঝতে কোনো অসুবিধা নাই কারণ এইটা উপরেও সেম ভাবে কল করেছিল। আমি প্রথমটা আর থার্ডটা দেখি, এই মার্সেরটা আগে দেখি। আমি কি করছি, S2 এর মধ্যে অ্যাড করতে চাচ্ছি। কোথা থেকে অ্যাড করতে চাচ্ছি? শপ 1 থেকে মার্স চকলেটটাকে S2তে অ্যাড করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে আমাকে তো আগে দেখতে হবে যে শপ 1 এর মধ্যে আমার ওই মার্স চকলেটটা আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সে অ্যাড করতে পারবে, যদি না থাকে সেক্ষেত্রে সে অ্যাড করতে পারবে না। তো আমার দেখেন আমি যখন কিটক্যাটটা অ্যাড করছিলাম, যেহেতু শপ 1 এর মধ্যে আমার কিটক্যাটটা অ্যাভেলেবেল ছিল, আমি শপ 1 থেকে কিন্তু শপ 2তে ওই কিটক্যাটটা অ্যাড করতে পারছি। কিন্তু যখন শপ 1 থেকে শপ 2তে আমি মার্সকে অ্যাড করতে চাচ্ছি তখন সে বলল যে মার্সকে খুঁজে পাচ্ছে না আগোরাতে, কারণ এখানে তো আমি মার্স অ্যাড করা ছিল না। সো দিস ইজ বেসিক্যালি দ্য কেস। এরপর যখন আমি সফটওয়্যার ইনফরমেশন প্রিন্ট করছি তো তখন হচ্ছে সফটওয়্যার ডিটেলসগুলো দেখাচ্ছি, সে কিটক্যাট অ্যাড করেছে আর এই চকলেটটা অ্যাড করেছে। আর ওর দেখেন এই যে 2/3 মানে হচ্ছে ক্যাপাসিটি ছিল 3টা বাট অ্যাড করেছে হচ্ছে 2টা চকলেট।
এখন আসেন এই প্রবলেমটাকে একটু শর্ট করে আমি জাস্ট এই মেথডটা দেখাবো, যে মেথডটাতে আপনাদের কনফিউশন থাকা উচিত, এই মেথডটা এটা একটু দেখাবো। মিস একটা কোশ্চেন ছিল। জি বলেন। মিস অ্যাকচুয়াল ওয়েব ডেভেলপিং ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার টেস্টারটা। আমি রাইট সাইডে ডিজাইনটা ক্রিয়েট করি। ডিজাইনে যে সল্ভ একটু দেখাবো। ধরেন একটা ক্লাস ক্রিয়েট করলাম, পাবলিক ক্লাস শপ, যেটার মধ্যে ভ্যারিয়েবল থাকবে হচ্ছে একটা শপের নেম, পাবলিক স্ট্রিং নেম, দেন থাকবে হচ্ছে একটা ক্যাপাসিটি, পাবলিক ইন্ট ক্যাপাসিটি, আর অ্যারে লাগবে দুইটা। তো পাবলিক স্ট্রিং, প্রথম অ্যারেটার নাম দিলাম সাপোজ আইটেমস। আমি জাস্ট ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করব না, ইনিশিয়ালাইজ করব কনস্ট্রাক্টরের ভেতরে। আর পাবলিক ইন্ট প্রাইস। আচ্ছা এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবলগুলো। আপনার কনস্ট্রাক্টর লিখবেন, ওটার ভেতরে কাজপত্র করবেন, ওগুলো আমি দেখাচ্ছি না। আমি অ্যাড আইটেম মেথডটা দেখি। অ্যাড আইটেম মেথডের এটা আপনাদের পারা উচিত, এই টাইপের টাস্ক আমরা অনেক দেখেছি। এইটা দেখাবো না, আমি ওভারলোডের যে মেথডটা আছে ওইটা একটু দেখাবো। ধরেন পাবলিক ভয়েড অ্যাড আইটেম, আচ্ছা অ্যাড আইটেম মেথডটা দেখেন কি করছে, আমার এইটার জন্য কাজ করছি। এটার জন্য সে দুটো প্যারামিটার নিচ্ছে, প্রথমটা নিচ্ছে হচ্ছে একটা অবজেক্ট, আর সেকেন্ডটা নিচ্ছে হচ্ছে একটা স্ট্রিং। অ্যান্ড সে অবজেক্ট যেটা নিচ্ছে, অবজেক্ট নিচ্ছে হচ্ছে S1, অ্যান্ড S1 এর ডেটা টাইপ হচ্ছে শপ। এর মানে এই অবজেক্টটার জন্য আমাকে যে প্যারামিটারটা ধরতে হবে, ওই প্যারামিটারটা অবশ্যই শপ টাইপেরই হতে হবে। তো আমি এখানে শপ লিখলাম, শপ, দেন প্যারামিটারের নাম দিলাম সাপোজ ওবিজে। আর এই যে কিটক্যাট, এই কিটক্যাটের জন্য আমি এখানে আরেকটা প্যারামিটার দিই, ধরেন স্ট্রিং এস। আচ্ছা এখন কথা হচ্ছে আমি S1 এর মধ্যে আগে খুঁজে দেখব কিটক্যাট আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমি কিটক্যাটটাকে শপ টুতে অ্যাড করতে পারবো, আর যদি না থাকে তাহলে সে অ্যাড করতে পারবে না। সিম্পল জিনিস। আচ্ছা এখন আমি অ্যাড করতে চাচ্ছি কোথায়, শপ টুতে। সো আমি যদি শপ টুতে কোনো একটা আইটেম অ্যাড করতে চাই, সো আমাকে তো প্রথমেই আগে দেখতে হবে যে শপ টুতে আদৌ জায়গা আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা। যদি শপ টুতে ক্যাপাসিটি থাকে তখনই তো আমি ফার্দার চেক করব যে আছে কি নাই, মানে এই যে কিটক্যাট আছে কি নেই। সো এর জন্য আমি ফার্স্টে আগে চেক করি যে শপ টুতে ক্যাপাসিটি আছে কিনা। ঠিক আছে, মানে শপ টু এর যে অ্যারেটা, ওই অ্যারের মধ্যে জায়গা আছে কিনা। বলেন তো শপ টু এর অ্যারেতে যদি জায়গা আছে কিনা চেক করতে চাই, কিভাবে চেক করব? আচ্ছা ধরেন এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ধরি টোটালের জন্য, মানে কয়টা স্টোর করেছি, ইন্ট টোটাল। এটা এই টোটাল ভ্যারিয়েবলের মধ্যে বেসিক্যালি আছে যে কয়টা আইটেম আমি এখন পর্যন্ত রেখেছি অ্যারেতে। বলেন এখানে কন্ডিশনটা কি হবে? আমি চাচ্ছি শপ টু এর অ্যারেতে সাইজটা চেক করব, যে শপ টু এর লিস্ট অ্যারের মধ্যে জায়গা আছে কিনা। কি লিখবো, দিস ডট কাউন্ট লিখবো নাকি ওবিজে ডট কাউন্ট লিখবো, নাকি শুধু কাউন্ট, সরি কাউন্ট না তো টোটাল, দিস ডট টোটাল লিখবো নাকি ওবিজে ডট টোটাল লিখবো? দিস ডট টোটাল। হ্যাঁ, কারণ দিজের মধ্যে কি আছে, আমি মেথডটাকে কল করেছি S2 এর রেফারেন্সে, তাহলে অবশ্যই দিজের মধ্যে আমার S2টা আছে। তো এখানে আপনি শুধু দিস ডট টোটাল লিখেন, অথবা শুধু যদি টোটাল লিখেন একই জিনিসই বোঝাচ্ছে। আচ্ছা তো আমি চাচ্ছি কি দিস ডট টোটালকে চেক করছি যে ও কি ক্যাপাসিটি থেকে কম কিনা। দিস ডট ক্যাপাসিটি, এটা আমি ফার্স্টে চেক করে দেখলাম যে আমার শপ টুতে জায়গা খালি আছে কিনা আইটেম অ্যাড করার জন্য। এর জন্য এই জিনিসটা করলাম। কেন দিস দিয়েছি, আপনি দিস ছাড়া দিলেও কাজ করবে একই জিনিস, আগে লোকালে খুঁজবে, না পেলে তো আলটিমেটলি সেই ইনস্ট্যান্সটাকেই সার্চ করবে। বাট এখানে দিস দিয়ে লিখি যাতে আপনারা বুঝতে পারেন দিজের মধ্যে কি আছে। দিজের মধ্যে আছে বেসিক্যালি S2 এর লোকেশনটা। তো আমি যেহেতু S2 তে অ্যাড করতে চাচ্ছি, আমি আগে চেক করলাম যে S2 এর যে টোটাল এলিমেন্ট সেটা কি ক্যাপাসিটি থেকে কম কিনা। যদি ক্যাপাসিটি থেকে কম থাকে তাহলে আমি শপের মধ্যে অ্যাড করতে পারবো। আচ্ছা এখন আসি, ধরলাম জায়গা আছে আমার কাছে। এখন জায়গা যদি থাকে, সেকেন্ড কাজ হচ্ছে আমাকে চেক করতে হবে এই কিটক্যাটটা শপ 1-এ অ্যাভেলেবেল আছে কিনা।
এর মানে মিস জি একবার হচ্ছে দিস ডট টোটালটা কি একবার বুঝিয়ে দেওয়া যাবে? মানে এটা কেন টোটাল? আচ্ছা দেখেন, আমি বেসিক্যালি চাচ্ছি কি, আমি শপ টু এর তো একটা অ্যারে থাকবে, এই যে একটা আইটেমের অ্যারে আছে, একটা প্রাইজের অ্যারে আছে। আমি জাস্ট চেক করতে চাচ্ছি শপ টু এর যে অ্যারেটা, আইটেমসটা, ওটার মধ্যে জায়গা খালি আছে কিনা নতুন আইটেম রাখার জন্য। এর জন্য আমি চেক করলাম যে আর টোটাল ভ্যারিয়েবল আছে হচ্ছে এখন পর্যন্ত কয়টা এলিমেন্ট স্টোর করেছি অ্যারেতে, এটার জন্য একটা ভ্যারিয়েবল ধরেছি টোটাল। ঠিক আছে, ইনিশিয়ালি তো আমি টোটালের মধ্যে কিছু নাই, খালি। সব টুতে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু অ্যাড করিনি, এতক্ষণ যা অ্যাড করেছিলাম সব কিন্তু সব ওয়ানই ছিল। তো আমি ওই জিনিসটাই চেক করেছি যে সব টু এর টোটালের ভ্যালুটা সব টু এর ক্যাপাসিটি থেকে ছোট কিনা। যদি ক্যাপাসিটি থেকে ছোট হয় তাহলে আমি এলিমেন্টটাকে অ্যাড করতে পারবো। বুঝলাম? মিস দিস ডট না লিখলেও তো হইতো, তাই না? হ্যাঁ হতো, একই জিনিস। ঠিক আছে, যিনি কোয়েশ্চেন করেছিলেন ডিজিটটা বুঝেছি। আচ্ছা, তো ধরলাম ক্যাপাসিটি আছে। এখন আমার কাজ হচ্ছে আমি চেক করব কিটক্যাটটা শপ ওয়ানে আছে কিনা। এখন বলেন তো, আমি যদি কিটক্যাটটাকে শপ ওয়ানে খুঁজতে চাই, সো প্রথম জিনিসটি আমাকে অ্যারে ইটারেট করতে হবে। অ্যারে ইটারেট করে প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করতে হবে কিটক্যাটের সাথে। সো আমি যে অ্যারেটা ইটারেট করব, ধরেন আমি এখানে একটা লুপ চালাই, ফর int I equals to 0, I will be less than, কত দিব? অপশন বলছি আপনাদেরকে, দিস ডট টোটাল দিব নাকি ওবিজে ডট টোটাল দিব। আমি চাচ্ছি শপ ওয়ানের মধ্যে কিটক্যাট আছে ওবিজে কিনা। ডট টোটাল, ওবিজে ওবিজে ডট টোটাল। এখানে কিন্তু আমার ওবিজে ডট টোটাল হবে, কারণ আমি শপ ওয়ানের মধ্যে কিটক্যাটকে খুঁজছি, শপ টুতে খুঁজছি না। শপ টুতে তো রাখবো, দ্যাটস ওয়াই এখানে দিস ডট দিয়ে ক্যাপাসিটিটা চেক করেছিলাম। আর এই আমি বেসিক্যালি অ্যারের মধ্যে খুঁজছি, শপ টু এর শপ ওয়ানের মধ্যে খুঁজবো যে কিটক্যাটটা আছে কিনা। যেহেতু শপ ওয়ানের মধ্যে খুঁজবো অ্যান্ড শপ ওয়ানের রেফারেন্সটা আমি ওবিজের মধ্যে পাস করেছি, এর জন্য আমি লুপে চেক করছি ওবিজে ডট টোটাল, মানে আমার আই এর ভ্যালুটা যদি ওবিজে ডট টোটাল পর্যন্ত হয় দেন আই প্লাস প্লাস, এটা করব। এখন ভেতরে আমি এই জিনিসটা চেক করব কন্ডিশন দিয়ে, যে ইফ ওবিজে ডট আইটেমস, মানে ওবিজের যে আইটেম নামে অ্যারেটা আছে ওইটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটা যদি ডট ইকুয়ালস, স্ট্রিং কম্পেয়ার করছি, এটা আপনারা ইয়াতে ভুল করেছিলেন কিন্তু কুইজে ভুল করেছিলেন। সো ডট ইকুয়াল স্ট্রিং কম্পেয়ার করছি, আমি কিটক্যাটকে খুঁজছি। সো কিটক্যাটকে স্টোর করেছিলাম এস এর মধ্যে, এই কাজটা করেছি। দেখেন ওবিজের মধ্যে বেসিক্যালি আছে শপ ওয়ানের লোকেশনটা, সো আমি শপ ওয়ানের আইটেমস নামে যে অ্যারেটা আছে ওইটার একটা স্পেসিফিক ইন্ডেক্সের এলিমেন্টের সাথে এইখান থেকে যে কিটক্যাটটা পাস করেছিলাম ওদেরকে কম্পেয়ার করছি যে ও কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় এর মানে কি, অবশ্যই আমি আইটেমটাকে খুঁজে পেয়েছি। সো যদি খুঁজে পাই তখন আমি কি করব, ওকে করব, ওকে স্টোর করব। কোথায় স্টোর করব? শপ টুতে স্টোর করব। আমার পারপাস কি ছিল, যে আমি শপ টু এর আইটেমটাকে অ্যাড করব, মানে শপ টুতে অ্যাড করব। কোথা থেকে? শপ ওয়ান থেকে। তো এর জন্য আমি কি করব, এখানে মনে করেন আমার হচ্ছে যেহেতু শপ টুতে অ্যাড করব, তাহলে কি লিখব, দিস ডট আইটেমস, এখানে কত লিখব বলেন? আই দিলে হবে কত লিখবো চিন্তা করে বলেন। মিস টোটালটা লিখবো না? টোটালটা লিখবো, তাহলে দিস ডট টোটাল, বা শুধু টোটাল লিখলেও হবে, মানে যেটাই লিখেন না কেন একই জিনিস। এইটা কি করছি, সিম্পল কথা, দিসের মধ্যে আছে শপ ওয়ান, ওবিজের মধ্যে আছে শপ টু। সো আমি খুঁজলাম যে শপ ওয়ানের মধ্যে আইটেমটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি আইটেমটা অ্যাভেলেবেল থাকে আমি শপ টু এর মধ্যে আইটেমটাকে স্টোর করছি। সো এটা ইকুয়ালস টু এস। এই যে এইভাবে পুরোটা লুপ আমার ঘুরবে, ঘুরে চেক করবে আইটেমটা পাচ্ছি কিনা। যদি আমি আইটেমটা খুঁজে পাই তাহলে হচ্ছে ওই আইটেমটাকে স্টোর করব। অ্যান্ড অলসো যেখানে প্লাস প্লাস দিয়ে দিলাম যাতে আমার ওই শপ টু এর টোটালের ভ্যালুটাও বেড়ে যায়। আচ্ছা, অলসো আমার যেরকম মার্কসের জন্য কি হচ্ছিল, সে আইটেমটা খুঁজে পাচ্ছিল না, তো তখন কি আমাকে প্রিন্ট করলো যে খুঁজে পাইনি। সো আপনি যদি
এইখানে ডিরেক্টলি এলস দিয়ে প্রিন্ট করেন যে আইটেমটা নাই, তখন কিন্তু লুপটা যতবার ঘুরবে বারবার প্রিন্ট হবে যে আইটেমটা আমার কাছে নেই। কিন্তু আমি তো বারবার প্রিন্ট হচ্ছিল না, আমার একবার প্রিন্ট হয়েছে যে মার্কসটা খুঁজে পাচ্ছে না। এটার জন্য আমি কি করতে পারি, আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল ধরি, বুলিয়ান ফাউন্ড। ইনিশিয়ালি বললাম ফলস, মানে খুঁজে পাইনি। ঠিক আছে, শুরুতে আমি ধরে নিয়েছি যে আমি খুঁজে পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে ফলস। যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, আমি এই ফাউন্ডটাকে ট্রু করে দিলাম, ফাউন্ড ইকুয়ালস টু ট্রু। এর মানে খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পর আমি নতুন শপের মধ্যে আইটেমটাকে স্টোর করলাম, এভাবে লুপ চললো, ঘুরলো। এই পুরাটা চেক করার পর আমি মনে করেন যদি এই পুরাটা এই লুপটা চেক করলো, যদি খুঁজে না পাই তখন এখানে আমি একটা কন্ডিশন দিব। এখানে কন্ডিশন দিয়ে চেক করব যে যদি ফাউন্ড এখনো ফলস হয়, মানে শুরুতে তো ফলস ছিল, এখনো যদি ফলস হয়ে থাকে, এর মানে হচ্ছে আমি আইটেমটাকে খুঁজে পাইনি। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ওই যে মার্কস ইজ নট অ্যাভেলেবল। সো মার্কস আছে কোথায়, এসে আছে, এস ইজ নট অ্যাভেলেবল, বা যাই প্রিন্ট করতে বলেছে ওভাবে প্রিন্ট করবে। ঠিক আছে, এই ছিল আপনাদের এই পুরোটা টাস্ক। আর যেহেতু আর যদি ওই যে ওভাবে ক্যাপাসিটিটা মেনশন করতে চান, যেরকম ওই যে মানে 3টার বেশি তো আমি অ্যাড করতে পারবো না, মানে এই কন্ডিশনটা যদি ডিসস্যাটিসফাই করে, তখন এখানে হচ্ছে আবার আগে আরেকটা এলস দিয়ে প্রিন্ট করবেন যে ক্যাপাসিটি এক্সিড, বা যেটাই আছে আপনার আউটপুটে ওভাবে প্রিন্ট করবেন ক্যাপাসিটি এক্সিড, বা যা আছে। আমি এটা জাস্ট ডামি লাইন দেখাচ্ছি, আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের আউটপুট ওয়াইজ চেঞ্জ করবেন। এই তো, বলেন কোথায় বুঝি নেই। এগেন আবার বলছি, এই প্রবলেমটা কিন্তু একটা সেমিস্টারে, অনেক আগের একটা সেমিস্টারে মিড টার্মের কোয়েশ্চেন ছিল। সো কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝবেন, কোথাও যদি না বুঝেন কোয়েশ্চেন করে থাকেন, মানে কোয়েশ্চেন করেন এখন আমাকে। বুঝেছি সবাই? আচ্ছা, যদি কোয়েশ্চেন না করেন আই এম অ্যাজিউমিং যে বুঝতে পেরেছেন। আরেকটা টাস্ক বলেছিলেন, আমাদের সময় বেশিক্ষণ নাই, আমি ওটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, হোম টাস্কের প্রথমটা, আচ্ছা এটা একটু পড়ি, দেখি এখানে কি বলেছে। Design the player class so that the to obtain the following output. আচ্ছা, you can assume each player can defeat at most 5 villains. আচ্ছা, এর মানে আমার একটা হয়তো অ্যারে লাগবে যেটার সাইজ হবে 5। I am just assuming. আচ্ছা, ভেতরে দেখি কি আছে। প্লেয়ার নামে একটা ক্লাস বানিয়েছি, প্লেয়ারের একটা অবজেক্ট আছে যেটা প্লেয়ারের নামটা নিচ্ছে আর 10টা নিচ্ছে। 10 হচ্ছে বেসিক্যালি মনে হয় তার পাওয়ারটা, এইচপি নিচ্ছে। আচ্ছা, সো আমি নাম নিচ্ছি অ্যান্ড ইয়া নিচ্ছি। যখনই আমি অবজেক্টটা ক্রিয়েট করছি, সে দুইটা জিনিস প্রিন্ট করছে। একটা হচ্ছে আমার এই লাইনটা যে এই প্লেয়ার জয়েন্ট দ্য গেম, আর হচ্ছে তার পাওয়ারটা প্রিন্ট করছে। যখন আমি বেন ডট মানে ওই অবজেক্টের রেফারেন্সে ভিউ ইনফো কল করছি, তখন সে প্লেয়ারের নামটা দেখাচ্ছে আর কারেন্ট এইচপিটা দেখাচ্ছে। আচ্ছা, এটা খেয়াল রাখবো, কিন্তু কারেন্ট ভ্যালুটা দেখাচ্ছে ইনফো মেথড থেকে, যে কারেন্ট তার এইচপি বা তার পাওয়ারটা কত আছে। দেন 2 নম্বর লাইনে দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে বেন ডট ডিফিট ভিলেন, এখানে একটা নাম পাস করছি অ্যান্ড 100 পাস করছি। মানে আমি বেন যে প্লেয়ারটা আছে সে হচ্ছে এই প্লেয়ারটাকে হচ্ছে ডিফিট করতে চাচ্ছে, কিন্তু অ্যান্ড সাথে সাথে 100 পাস করছে। আচ্ছা, এখন 2 আর 3 এর মাঝে একটু আউটপুটটা দেখি কি বলেছে। ফেল টু ডিফিট ভিলগ্যাক্স, আই এম নট শিওর ওয়েদার আই এম প্রোনাউন্সিং ইট কারেক্টলি, বাট এটা মানে এই ইয়াটাকে, এই প্লেয়ারটাকে হচ্ছে সে ডিফিট করতে পারছে না। আচ্ছা, কেন পারছে না ওইটা এখন হয়তো বুঝতে পারছি না, একটু পরে বুঝবো, পরেরগুলো একটু দেখি। আবার কি করলাম, আমি বেনের রেসপেক্টে আবার ওই মেথডটা কল করেছি ডিফিট ভিলেন, এখন ইয়ামচা পাস করেছি আর 10 পাস করেছি। দেখেন 3 আর 4 এর মাঝে সে বলল যে সেটাকে ডিফিট করতে পেরেছে। এর মানে দেখেন উপরে দুইটা থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে যখন 100 পাস করেছি তখন ডিফিট করতে পারিনি, কিন্তু যখন 10 পাস করেছি তখন ঠিকই ডিফিট করতে পারছি। এর মানে এই 100 আর 10-এর এখানে কিছু একটা কাজ আছে, যেটা দেখে ওই ডিফারেন্সটা হচ্ছে যে ডিফিট করতে পারবে কি পারবে না। আচ্ছা, এখন আমি যখন বেন ডট ভিউ ইনফো কল করছি 4 আর 5 এর মাঝে, দেখেন কি প্রিন্ট হয়েছে। প্লেয়ারের নাম হচ্ছে বেন, কারেন্ট এইচপি হচ্ছে 20। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, শুরুতে কিন্তু তার এইচপি ছিল 10, এই যে কারেন্ট এইচপি 10,
তারপর বেড়ে হয়ে গেল 20। বলেন তো এই এক্সট্রা 10টা কোথা থেকে আসলো? ইন্টিজার যেটা পাস করছো সেখান এই যে থেকে। হ্যাঁ, এইখান থেকে বেসিক্যালি কি হচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত যেটুকু আইডিয়া আমি পেলাম যে আমার পাওয়ার ছিল 10, আমি এই ভিলগ্যাক্স ওকে হচ্ছে ডিফিট করতে পারি নাই কারণ ওর পাওয়ার হচ্ছে 100। ঠিক আছে, এইটা মনে হয় পাওয়ার। আই এম জাস্ট গেসিং, আই এম স্টিল নট শিওর, মানে আমি আসলেও জানি না এটা কি, বাট আই এম গেসিং এখন পর্যন্ত যে এটা মোস্টলি হচ্ছে তার পাওয়ার। তার পাওয়ার 100 ছিল, আমার পাওয়ার 10, আপনার পাওয়ার মনে করেন 100। সো অবভিয়াসলি আমি তো আপনাকে ডিফিট করতে পারবো না, হারাতে পারবো না, দ্যাটস ওয়াই সে এই প্লেয়ারটাকে ডিফিট করতে পারেনি। কিন্তু যখন সেকেন্ড প্লেয়ার আসলো ইয়ামচা, তার পাওয়ারও হচ্ছে 10, আমার পাওয়ারও হচ্ছে 10, তাহলে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডিফিট দিস প্লেয়ার। এর জন্য কি করলাম, আমি ইয়ামচাকে ডিফিট করতে পেরেছি, অ্যান্ড সাথে সাথে তার যে পাওয়ারটা ছিল সেটা আমার পাওয়ারের সাথে যোগ হয়ে গিয়েছে, যেহেতু আমি তাকে মেরে ফেলেছি। তো আমার আগের পাওয়ার ছিল 10, আমি ইয়ামচাকে মারার পর তার যে 10 পাওয়ার ছিল সেটা আমার পাওয়ারের সাথে যোগ হয়ে গেল 20। আর এখানে দেখেন ডিফিটেড একটা ইনফরমেশন প্রিন্ট করছে যেটার মধ্যে ইয়ামচা আছে। এর মানে আই নিড অ্যান অ্যারে। ওই অ্যারেটার মধ্যে আমি কি করব, আমি ওই যাদেরকে আমি ডিফিট করতে পারবো তাদেরকে আমি স্টোর করব, অ্যান্ড অ্যারেটার ক্যাপাসিটি হবে হচ্ছে 5। কারণ এই যে এখানে বলে দিয়েছে যে ইচ প্লেয়ার ম্যাক্সিমাম 5 জনকে হারাতে পারবে। আচ্ছা, তারপর আসি, এই পর্যন্ত বুঝলাম। 5 নাম্বার লাইনের পরে দেখি কি আছে। বেনের উপর আবার, মানে বেন হচ্ছে আবার হারাতে চাচ্ছে বা ডিফিট ভিলেন মেথডটাকে কল করছে। এখন 3টা প্যারামিটার পাস করেছে। আচ্ছা, এখানে একটা ভুল আছে মনে হয়। আচ্ছা, 8কে ক্যারেক্টার হিসেবে পাস করেছে। আচ্ছা, সমস্যা নেই। এখানে দেখেন এই যে 8 3টা জিনিস পাস করেছে। একটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার পাস করেছে 8, তারপরে একটা স্ট্রিং পাস করেছে, আর একটা 100 পাস করেছে। দেখেন এখানে কিন্তু ওভারলোড হচ্ছে। আগের ডিফিট মেথডগুলোতে দুইটাই ছিল, একটা হচ্ছে ভিলেনের নামটা এন্ড ভিলেনের পাওয়ারটা পাস করেছিলাম। এখন 3টা জিনিস পাস করছি, একটা হচ্ছে একটা ক্যারেক্টার পাস করছি, একটা স্ট্রিং পাস করছি, আর একটা পাওয়ার পাস করছি বা ইন্টিজার পাস করছি। আচ্ছা, এই মেথডটা কল করলে কি আসে একটু দেখি আউটপুটে। 4 আর 5, এইচপি উইথ 8x বুস্ট 160। আচ্ছা, এর মানে প্রথমে যে আমি ক্যারেক্টারটা পাস করছি, এই ক্যারেক্টারটা বেসিক্যালি বোঝাতে চাচ্ছে যে বেনের পাওয়ার কত বুস্ট হবে বা কত গুণে বুস্ট করছি বা কত বাড়ছে। সো আমার বেনের ইনিশিয়াল পাওয়ার ছিল 20, মানে যে কারেন্ট ইয়াকে মারার পর, ইয়ামচাকে মারার পর। এরপর যখন আমি এখান থেকে 8 পাস করেছি উইচ ইজ আ ক্যারেক্টার, এর মানে এই ক্যারেক্টারকে এই মেথডের ভেতরে কি করতে হবে, প্রথম জিনিস ক্যারেক্টারটাকে ইন্টিজার আগে কনভার্ট করব। কনভার্ট করার পর আমি তাকে আমার পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করব। আমার পাওয়ার ছিল 20, ওই 8-এর সাথে মাল্টিপ্লাই করলে 8 দুগুণে 16 মানে হচ্ছে 160 আসছে এখানে। তো যেহেতু এখন আমার পাওয়ার 160 আর আমি এখানে ভিলগ্যাক্সকে পাঠিয়েছি যার পাওয়ার হচ্ছে 100, সো অবভিয়াসলি আমি তাকে এখন ডিফিট করতে পারবো। প্রিভিয়াসলি দেখেন ভিলগ্যাক্সকে কিন্তু আমি ডিফিট করতে পারিনি, কারণ আমার পাওয়ার ছিল 10, ওর পাওয়ার ছিল 100। কিন্তু এখন আমার পাওয়ার বুস্ট করার পর আমার পাওয়ার হয়ে গিয়েছে 160, আর ওর পাওয়ার যেহেতু 100, এর মানে আমি ওকে ইজিলি ডিফিট করতে পারছি। সো এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে ওই মেথডের কাজ বুঝতে হবে। প্রথম যে মেথডটা, এই যে নন ওভারলোডেড, মানে ফার্স্টে যেটা ছিল, এই মেথডের কাজ কি, আমি চেক করব আমার পাওয়ার কি পাস করা প্যারামিটারের ভ্যালু থেকে ছোট, বড় বা সমান কিনা। যদি বড় বা সমান হয় তাহলে হচ্ছে আমি ডিফিট করতে পারবো, অ্যারের মধ্যে ভিলেনের নামটাকে স্টোর করতে পারবো। আর যদি আমার পাওয়ার থেকে বড় বা সমান না হয় তখন সে ডিফিট করতে পারবে না। সিম্পল জিনিস, এটা এই মেথডের কাজ। আর এই যে সেকেন্ড যে ওভারলোডেড মেথডটা আছে, এখানে যেহেতু 3টা প্যারামিটার পাস করছে, এখানে এক্সট্রা আমাকে একটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রথম যে প্যারামিটারটা, এটা একটা ক্যারেক্টার আছে, ওকে ইন্টিজারে কনভার্ট করে আমার পাওয়ারের সাথে মাল্টিপ্লাই করছি। এটা করলে হচ্ছে আমার পাওয়ারটা বাড়ছে। তো এই যে পাওয়ারটা বাড়লো, এই বাড়ানো পাওয়ারটাকে আমি এই 100-এর সাথে কম্পেয়ার করবো, ওই যে আগের মতো সেম, যে ভিলেনের পাওয়ারটা কি আমার পাওয়ার থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে ডিফিট করা যাবে, যদি না যায় তাহলে যাবে না। এতটুকু বুঝলাম। আচ্ছা,
সো এখানে দেখেন আমি বেনের যখন ইনফরমেশন প্রিন্ট করছি তখন নিচে আমার পাওয়ার হচ্ছে, আচ্ছা আমার পাওয়ার ছিল 160, 260 কিভাবে হলো? এই যে উইলগেসকে আমি মেরেছি, ওর যে পাওয়ারটা ছিল 100 ওই পাওয়ারটা আমি যোগ করে ফেলেছি, তাহলে আমার এখন কারেন্ট পাওয়ার হচ্ছে 260 আর আমি ডিফিট করেছি এই দুইজনকে। আচ্ছা এরপরে নতুন একটা প্লেয়ার বানিয়েছি যেটার নাম হচ্ছে কেভিন। সো কেভিনের যখন ইনফরমেশন প্রিন্ট করছি, আচ্ছা এখানেও দেখেন কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়েছে। বেনের বেলায় শুধু বেন আর বেনের পাওয়ারটা পাস করেছিলাম, কেভিনের বেলায় শুধু কেভিনের নাম পাস করেছি। সো এইখানে দেখেন আমি যখন কেভিনের ইনফরমেশনটা প্রিন্ট করছি তখন বলছে কেভিন জয়েন দ্য গেম, এইচপি হচ্ছে 100, মানে কনস্ট্রাক্টরটা যে ওভারলোড করব ওখানে আমাকে বাই ডিফল্ট 100 ধরে নিতে হবে পাওয়ারটা, ঠিক আছে, যদি পাওয়ার কিছু পাস না করি। আচ্ছা তারপরে আসি 9 আর 10-এর মাঝে। 9 আর 10-এর মাঝে কি করলো দেখেন, কোথায় গেল, এই যে ডিফিট ভিলেন মেথডটা আবার কল হয়েছে। এখন কিন্তু প্যারামিটারটা আবার চেঞ্জ হয়েছে, মানে 3 ধরনের মেথড আছে, একটা হচ্ছে 2টা নিচ্ছে, একটা হচ্ছে 3টা নিচ্ছে, আর একটা হচ্ছে 1টা নিচ্ছে। আচ্ছা মিস একটা কোশ্চেন ছিল, বলেন। কেভিনের হচ্ছে এইচপি যেটা 100 করা হয়েছে ওইটা কি আমরা ওই কনস্ট্রাক্টরের ভিতরে আবার নতুন করে 100 দিব? হ্যাঁ মানে কনস্ট্রাক্টরের ভেতরে দিবেন। আচ্ছা আচ্ছা এখন কেভিনকে যখন পাস করলাম দেখি কি আসে। একটু খেয়াল রাখবো কেভিনের পাওয়ার হচ্ছে 100 এন্ড আমার পাওয়ার কিন্তু 260, বা বেনের পাওয়ার হচ্ছে 260। আচ্ছা সো আমি যদি প্রিন্ট করি নিচে এসে দেখি এই যে এই লাইনটা 9 আর 10-এর মাঝে প্রিন্ট হয়েছে ডিফিটেড কেভিন, সেম রিজন। আমার পাওয়ার বা বেনের পাওয়ার হচ্ছে 260 আর কেভিনের পাওয়ার হচ্ছে 100, সো অবশ্যই 260 তো বেশি, সো বেন কিন্তু কেভিনকে ডিফিট করতে পারলো। সো ওখানে ওই যে সেম জিনিস, এখানে কিন্তু ওই যে জাস্ট একটু আগে যে টাস্কটা দেখিয়েছিলাম অবজেক্ট পাস করেছি, কেভিন ইজ আ অবজেক্ট। কার অবজেক্ট? বা অবজেক্ট হচ্ছে প্লেয়ার ক্লাসের অবজেক্ট। সো অবভিয়াসলি ওই যে প্লেয়ার টাইপের একটা প্যারামিটার নেবেন, দেন চেক করবেন obj.hp ইজ গ্রেটার দেন this.hp কিনা, যদি এভাবে হয় তাহলে ডিফিট করতে পারবে না, আদারওয়াইজ ডিফিট করতে পারবে। সেম ভাবে এখানে দেখেন আবার গোকু ক্রিয়েট করে গোকুকে পাস করেছে, ওর জন্য একই কাজ হচ্ছে। সো গোকুর পাওয়ার হচ্ছে 9000, কেভিনকে মারার পর আমার পাওয়ার ছিল 360, সো আমি তো এখন আর গোকুকে মারতে পারবো, দ্যাটস ওয়াই প্রিন্ট হয়েছে ফেইল টু ডিফিট গোকু। বলেন যার কোয়েশ্চেন ছিল তিনি কি বুঝেছেন টাস্কটা? মিস এখানে 8 ক্যারেক্টারটাকে ইন্টিজারে কিভাবে কনভার্ট করব? আচ্ছা বাবা 8 কে কিভাবে ইন্টিজারে কনভার্ট করব, এই যে দেখেন ধরেন আমার কাছে একটা 4 ক্যারেক্টারকে তো আমরা 4 এর মধ্যে রাখি, সো 4 ch ধরেন আমার কাছে আছে 8, এটা যদি লিখি সো ch প্রিন্ট করলে আমার কাছে 8 দেখাচ্ছে। এখন আমি 8 কে ইন্টিজারে কনভার্ট করছি। এখন ধরেন আমি যদি এভাবে লিখি int of ch, ঠিক আছে, কাস্টিং যদি করি তাহলে একটা সমস্যা হবে দেখেন। আচ্ছা এটা একটু প্রিন্ট করি, ধরেন int p equals to int of ch, মানে আমি chটাকে ইন্টে কনভার্ট করলাম। এরপর যদি পিটা প্রিন্ট করে দেখেন 56 এসেছে। কেন 56 এসেছে? ও বেসিক্যালি কি করছে, এই ক্যারেক্টারটাকে আস্কিতে কনভার্ট করে ফেলছে, ঠিক আছে, 8 এর আস্কি ভ্যালু হচ্ছে 56। এর জন্য বাট আমি তো এটা চাচ্ছি না, আমি তো চাচ্ছি 8 কে ইন্টিজারে চাচ্ছি। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ওকে আস্কিতে কনভার্ট করব বা ওকে ইন্টিজারে কনভার্ট করব, সেটা থেকে আমি -48 করব। কেন 48? কারণ 110 এ শিখেছেন 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 40, সেটা যদি করি এরপর যদি পি প্রিন্ট করি দেখেন 8 চলে আসছে। বেসিক্যালি আপনাকে এই কাজটা করতে হবে, ওখান থেকে 8টা পাস করব, 8 কে আগে ইন্টিজারে কাস্ট করব, দেন ওখান থেকে 48টা মাইনাস করব। বুঝি? জি মিস বুঝতে পেরেছি। আচ্ছা কারো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, রেসপন্ড করবে।